আইনের 6 মাসের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের অসংখ্য মামলা। সংশ্লিষ্টদের অবহেলা আর অনিয়মই কারণ বলছেন বিশিষ্টজনরা। নতুন বছরের প্রথম দিনেই রংপুরে পাঠ্যপুস্তক উৎসবের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। জেলা উপজেলা হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যের বই। কয়েক দফায় টানা সরকারি বন্ধ এবং পরিবহন ধর্মঘটের পরও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড। সক্ষমতা বাড়াতে জেটি ও ইয়ার্ড বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ বিজিএমসির। দাবি লাভবান হবেন চাষিরা। সুষ্ঠুভাবে পরিচালনা না হলে ভেস্তে যাওয়ার আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। এবং পবিত্র বড়দিন আজ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে নানা কর্মসূচি। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। পবিত্র বড়দিন আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট ফিলিস্তিনের বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেন। এদিনে যিশু ভক্তদের প্রত্যাশা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করবে তার আদর্শ। দিনটিকে ঘিরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 2000 বছরেরও আগে এই দিনে বেথেলহেমে পবিত্র আত্মার প্রভাবে মা মেরির গর্ভে জন্ম নিয়েছিলেন যিশু খ্রিস্ট, যিনি গরিব দুঃখী ও নির্যাতিত মানুষের জীবনে শান্তি স্থাপন এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় চেষ্টা করেছেন। আর তাই এই দিনটি ইতিহাসে স্থান পেয়েছে বড়দিন কিংবা ক্রিসমাস হিসেবে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিভিন্ন রীতি মেনে ধর্মযাজকের কাছে নিজেদের পাপ স্বীকার করেন। ছোট ছেলে মেয়েরা এক কন্যার আশীর্বাদ নেবে বিভিন্ন রীতি অনুসারে। এক এক অঞ্চলে কেউ পায়ের ধুলো নেবেন, কেউ কপাল চুম্বন করবেন। আমরা 9 দিন বিশেষ প্রার্থনা করেছি আধ্যাত্মিকভাবে, এবং আমরা বলি যে আমরা পাপ স্বীকার করি, আমাদের যে অপরাধ তা আমাদের ধর্মীয় যাজকের কাছে গিয়ে আমরা বলি, এবং এটা একটা ক্ষমার অনুষ্ঠান, যেন আমরা ক্ষমা পাই। খ্রিস্ট ধর্মমতে শীতের রাতে গোয়াল ঘরে জন্ম নিয়েছেন যিশু। এজন্য প্রতীকী গোশালা নির্মাণ এদিনের বিশেষ আয়োজনের অন্যতম। যিশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠায়, তাই ভক্তদের প্রত্যাশা শান্তির বার্তা নিয়ে এই দিনটি যেন মানব জীবনে ফিরে আসে বারবার। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বড়দিন উদযাপনের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জে নাগরী ধর্মপল্লীর সাধু নিকোলাস গির্জায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা। ইকবাল, রোদ উকি দেওয়ার পরপরই কিন্তু গাজীপুরের এই নিকোলাস গির্জায় লোকের সমাগম অনেক বেড়েছে। আমি এখন দেখতে পাচ্ছি যে আসলে নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ কিন্তু তাদের প্রার্থনা জানাতে এসে হাজির হয়েছেন এই গির্জায়। আমরা একটু দেখি যে আসলে কি ধরনের প্রার্থনা বা কেমন সঙ্গীত আয়োজন হচ্ছে এই গির্জাটিতে। আসুন একটু দেখি। এখানে কিন্তু পুরো মাঠ জুড়েই রয়েছে মানুষ, এবং এই মাঠে যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী নয়, এখানে কিন্তু আছে মুসলমান, হিন্দু, যারা হিন্দু ধর্মে তারাও কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন এই আনন্দ উৎসবে সামিল হতে। আমরা সকালে সেই 6:30টার সময় ভোরেও দেখেছি আসলে খ্রিস্টান সম্প্রদায়ের মেয়েদের সাথে সাজে সজ্জায় সজ্জিত হয়ে নানা বয়সী নারী পুরুষ কিন্তু এসেছেন এই আনন্দ উৎসবে যোগ দিতে। আবার আগের মতোই বলছি যে আসলে এই উৎসবটি শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা বিশ্ব জুড়ে এই উৎসবটি এখন একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এবং এই সার্বজনীন উৎসবটি আসলে নানা রঙে নানা বর্ণে সাজে প্রতি বছর। এবং এই যে উৎসবের আমেজ এই গির্জার কাছে আসলেই আসলে যেটি সবচেয়ে বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে যে ক্যাথেড্রাল যে সঙ্গীত এবং যে সঙ্গীতের যে আয়োজন, যে সঙ্গীতের আয়োজনটি আমরা জানি যে ইতিহাসের দিকে বিচার করলে নানা দেশের নানা লোকসঙ্গীতের একটি সংমিশ্রণ কিন্তু এই সঙ্গীত আয়োজনে ঘটেছে। আসুন আমরা একটু ভিতরের দিকে দেখি যে এই উৎসব
দিনটি কিভাবে আসলে পালন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তা কিভাবে প্রার্থনা করছেন? আমরা সকালবেলায় দেখেছিলাম যে সকাল থেকে যে সঙ্গীত আয়োজনটি চলছে, সেই আয়োজনটি কিন্তু এখনো চলছে এবং থেমে থেমে যে প্রার্থনার অংশটি রয়েছে, সেই প্রার্থনার অংশটি কিন্তু এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো সঙ্গীত আয়োজন চলছে। এই সঙ্গীত আয়োজনের মধ্য দিয়ে আসলে নানা ধরনের যে প্রার্থনা, সেই প্রার্থনাটি চলছে এবং এই প্রার্থনার মধ্যে যেটি সবচেয়ে বেশি ফুটে উঠছে সেটি হচ্ছে সার্বজনীন যে শান্তির বাণী, সার্বজনীন যে শান্তির কথা, সেটি কিন্তু বারবার এসেছে। সাম্প্রতিক সময়ে নানা ধরনের সাম্প্রদায়িক সহিংসতার কথাও কিন্তু আমরা ফাদারদের মুখ থেকে শুনতে পেয়েছি এবং এই উপাসনালয়ের যে সবচেয়ে বড় রীতিটি, সেটা হচ্ছে প্রার্থনা শেষে সবাইকে পবিত্র খাবার গ্রহণের যে রীতিটি রয়েছে, সেই রীতিটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। নারী পুরুষ নির্বিশেষে সবাই লাইন ধরে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ফাদারদের কাছ থেকে যে খাবার, যে উৎসবের যে মিষ্টান্ন, সেটি কিন্তু গ্রহণ করছেন এবং পাশে চলছে যে সঙ্গীত আয়োজন, সেই সঙ্গীত আয়োজনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নানা বয়সী নারী পুরুষ কিন্তু আমরা এই সঙ্গীতে অংশ নিতে দেখেছি এবং এই যে দেখতে পাচ্ছেন যে ঐশী বাণী, যে ঐশ্য বাণীটা আসলে সকালে প্রার্থনায় দেওয়া হয়, সেই কিন্তু এখন এই পর্যায়ে রয়েছে। সারা দিন ব্যাপী প্রার্থনা চলবে, থেমে থেমে সব বয়সী মানুষ কিন্তু এই প্রার্থনায় অংশ নিচ্ছেন। আশীর্বাদের যে কথাটি বলি, সেটি হচ্ছে যে 2000 বছর পূর্বে যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, এই দিনে, সেই দিনে কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এই দিনের যে জন্ম কথাটি বলা হয়, ঐতিহাসিকভাবে সেটি সুনির্দিষ্টভাবে প্রমাণিত না হলেও খ্রিস্টান ধর্মাবলম্বীরা বা খ্রিস্টান ধর্মের মানুষ বিশ্বাস করে যে তারা কিন্তু এই দিনেই তাদের যে মসিহ বা ত্রাণকর্তা, যার ভবিষ্যৎবাণী করা হয়েছিল অনেক আগে, সেই ত্রাণকর্তা এই দিনে জন্মেছিলেন। মাতা মেরির, কুমারী মাতা মেরির গর্ভে স্বামী জোসেফের সাথে আসলে বেথেলহেম শহরে একটি আস্তাবলে জন্ম নিয়েছিলেন যীশু খ্রিস্ট এবং এই যীশু খ্রিস্টের জন্মের পরেই আসলে খ্রিস্টান ধর্ম মতে তিনি মানুষের ত্রাণের জন্য, মানুষের সমস্ত রকম পাপের যে বোঝা, সেই বোঝা উনি কাঁধে নিয়ে এবং মানুষকে মুক্তির যে বাণী দিয়ে উনি আসলে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং তারা বিশ্বাস করে যে এই বড়দিনের যে দিনটি, এই দিনটি একটি বিশেষ দিন এবং এই দিনটি যেহেতু প্রাকৃতিকভাবেই একটি বিশেষ আয়োজনের বিশেষ ভূমিকা রাখে, সে কারণেই এই দিনটিকে তারা বেছে নিয়েছিল আসলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে। এবং এই দিনটি ইতিহাস ঘাটলে দেখা যায় যে আসলে এই দিনটি শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদেরই একটি বড় উৎসব নয়, এই দিনটি কিন্তু আসলে সেই প্রাচীন কাল থেকেই রোমান সাম্রাজ্যের প্যাগান যে উৎসব ছিল, সেই প্রাকৃতিক উৎসবেরও কিন্তু একটি বড় বিশেষ দিন ছিল এই দিনটি। আমরা এখন বাইরের যে আয়োজনটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এই গাজীপুরের এই গির্জাটি সবচেয়ে বড় গির্জা এবং এই গির্জার আসলে যে বিশাল মাঠ, সেই বিশাল মাঠে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই পুণ্যার্থী এবং যারা এই উৎসবটি পালন করতে এসেছেন তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। আগে যেমনটি বলেছিলাম, আসলে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এখানে যোগ দিয়েছেন এই সার্বজনীন উৎসবে। উৎসবটি আসলে কখনোই আর খ্রিস্ট ধর্মের মানুষের একার উৎসব হয়ে এখন নাই বাংলাদেশে। এই উৎসবটি আসলে 5 লক্ষ খ্রিস্টানের সাথে সাথে সবাই কিন্তু এই উৎসবে যোগ দেয়। খুবই বর্ণিল সাজে সাজানো হয় এই উপাসনালয়গুলো। শুধু উপাসনালয়গুলোই নয়, আসলে বর্ণিল সাজে সাজানো হয় তাদের বাড়ি ঘর এবং শিশুরা সাজে তাদের নতুন পোশাকে। যদি সাজসজ্জার বিষয়টি একটু বলি, তাহলে কিন্তু এই সাজসজ্জার বিষয়টা বিশ্ব অর্থনীতিতে বড়দিন একটি বড় ভূমিকা রাখে। এই বড়দিনকে ঘিরে কিন্তু তৈরি হয়েছে নানা বাণিজ্যিক ধারণা
এবং এই ধারণার সাথে যেমন ক্রিসমাস ট্রি রয়েছে, তেমনি কিন্তু এই উৎসবের সাথে যোগ হয়েছে নানা ধরনের খাবারের আয়োজনও। আমরা জানি যে আমার পিছনে যে আয়োজনটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে এক ধরনের ভাস্কর্য তৈরির আয়োজন। এটি আসলে অনেক বছর আগেই তৈরি হয়েছিল ইউরোপে, এবং এই ইউরোপের যে ধারণাটি যে যীশু খ্রিস্টের জন্মের ক্ষণটিকে আসলে চিত্র সহকারে চিত্রের আকারে ফুটিয়ে তোলা এবং একটু চিত্র দৃশ্যপট তৈরি করা, সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রত্যেকটা উপাসনালয়ে কিন্তু এ ধরনের একটি ভাস্কর্য তৈরির আমরা ধারণা দেখতে পাই, এবং এটি শুধুমাত্র উপাসনালয় হয় না, এটা কিন্তু ঘরে ঘরেও তৈরি হয়। ঘরে ঘরে যে উপহার আদান প্রদান, যে কার্ড বিতরণ, তারপরে রয়েছে বিকালের দিকে কিন্তু সান্তা ক্লজ, ছোট শিশুদের জন্য সান্তা ক্লজ কিন্তু নানা ধরনের উপহার নিয়ে আসবে। সব উপাসনালয়ে সান্তা ক্লজ না আসলেও বাংলাদেশে অনেক উপাসনালয় বা অনেক গির্জায় কিন্তু এই সান্তা ক্লজের হাত থেকে উপহার পেয়ে থাকে ছোট ছোট শিশুরা। গাজীপুরের বর্ণিল আয়োজনের আমার কাছে ছিল এই পর্যন্ত, এই পরবর্তীতে আরো জানিয়ে দিতে পারবো। ইকবাল। দর্শক, গাজীপুরের কালীগঞ্জ নাগরী ধর্মপল্লীর সাধু নিকোলাস গির্জা থেকে বড়দিন উদযাপনের খবর জানাচ্ছিলেন শাতিলা শারমিন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের গির্জার বড়দিন উদযাপনের ছবি দেখছিলাম আমরা এতক্ষণ। সারা বিশ্বের বড়দিন উদযাপনের খবর থাকছে সংবাদের শেষাংশে। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণা এখন মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে সাগর তীর। আর বিপুল সংখ্যক পর্যটক ভিড় করায় তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফারাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোথাও যেন পা ফেলার জায়গা নেই, শুধু মানুষ আর মানুষ। সাপ্তাহিক ছুটি সহ বড়দিনকে কেন্দ্র করে টানা ছুটিতে এমন দৃশ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের সব পয়েন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকতে গোসল, প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হৈহুল্লোড়ে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। এ যেন মিলন মেলায় পরিণত হয়েছে পুরো সাগর তীর। 2016 সালে যত রকমের গ্লানি আছে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে এনজয় করতে পারি, সেই জন্য আমরা আজকে কক্সবাজারের ট্যুরে আসা। বাচ্চারা তো সবসময় স্কুল নিয়ে বিজি থাকে, ওদেরও খুব মজা করার খুব একটা সময় হয় না। ডিসেম্বরটাই সময়, পরীক্ষার পরে ওদেরকে মজা করার জন্য ওদেরকে নিয়ে আসছি। আমাদের বন্ধ চলতেছে, বাবা মার সাথে এনজয় করতেছি, ফ্যামিলি সহ সবাই এখানে আর কি ঘুরতে আসছি, ভালোভাবে মৌসুমটা ভালোভাবে উপভোগ করার জন্য। কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটায় সমুদ্র স্নানে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানালেন এই লাইফগার্ড কর্মী। দুইটা বিচে আমরা কাজ করি লাইফগার্ডটা, যে জায়গায় লাল এবং হলুদ ফ্ল্যাগ থাকে। তো সবার প্রতি একটা অনুরোধই থাকবে এই জায়গায় এসে গোসল করে, যাতে আমরা যারা লাইফগার্ড আছে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারি। আর টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটকদের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে। ছুটিতে লক্ষাধিক টুরিস্ট কক্সবাজারে আছেন, কোনো হোটেল, মোটেল, কটেজ, গেস্ট হাউস কোথাও কিন্তু কোনো রুম ফাঁকা নেই। প্রচন্ড রকমের চাপ রয়েছে এবং চাপের মধ্যে আমরা কিন্তু নিরাপত্তাতে হিমশিম খাচ্ছি। তারপরও আমরা আমাদের 120 জন ফোর্স কাজ করছে। পর্যটন কর্পোরেশনের দেয়া তথ্য মতে কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটকের থাকার ব্যবস্থা আছে। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে। কুড়িগ্রামের চর এলাকায় নেই সরকারি বেসরকারি কোনো চিকিৎসা কেন্দ্র। অসুখ বিসুখে চরম দুর্ভোগে এলাকাবাসী, এখনো ভরসা পল্লী চিকিৎসক বা কবিরাজ। আইনে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি বিচার কাজ। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতগুলোর নথি ঘেঁটে দেখা যায় এমন অসংখ্য মামলা ঝুলে আছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামি খুঁজে না পাওয়ার কারণে বিচার থমকে যায়। তবে বিশিষ্টজনরা বলছেন, মামলা সংশ্লিষ্টদের অবহেলা আর অনিয়মের কারণে বিচার বিলম্বিত হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। আর যেন আমার মতন কোনো নারী যেন কষ্ট না করতে পারে, দ্রুত যেন এই মামলাগুলা বিচার করে, এই মামলার বিচার যেন আমি পাই, আর আমার বাচ্চা যেন সুন্দরভাবে হাসি মুখে তার বাবার কাছে ফিরে যেতে পারে, এটাই আমি আশা করি সরকারের কাছে। এ কান্না স্ত্রী ও সন্তানের অধিকার ফিরে পাওয়ার আকুতি। মামলার ঘানি টানতে টানতে দীর্ঘ 15 বছর পেরিয়ে গেছে, তবুও স্বামীর অধিকার ফিরে পাননি তানিয়া আক্তার নার্গিস। আর সন্তান মনির হোসেন 16 কোঠায় পা রাখলেও বাবার দেখা পায়নি। নার্গিসের বয়স যখন 13, তখন চাচাতো ভাই মুক্তার ভুঁইয়ার মৌখিক বিয়ের ফাঁদে পড়ে সন্তান সম্ভব হন।
ডিএনএ টেস্টে সারাদিন যে আমি মেডিকেলে বসে আছি, কিন্তু ও আসে নাই। ঢাকায় স্থাপিত 5টি নারী ও শিশু নির্যাতন দমন আদালতের নথি ঘেঁটে আইনি বিধান 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির কোনো নজির খুঁজে পাওয়া যায়নি, বরং 15 বছরের বেশি সময় ঝুলে আছে অসংখ্য মামলা। এর জন্য আসামিদের হাজির করতে না পারাকে দায়ী করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এটার কারণ হচ্ছে কি 180 দিনের মধ্যে যদি শেষ করা না হয় তাহলে কি হবে, এই জিনিসটা সুস্পষ্টভাবে ছিল না। আসামিকে খুঁজে পাওয়া যায় না। এত বড় ঢাকা শহরে হাজার হাজার লোকের মধ্যে, কোটি কোটি লোকের মধ্যে তাকে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। আদালতের রেকর্ড বলছে, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মোট 11,763টি মামলা বিচারাধীন রয়েছে। মামলা নিষ্পত্তির এই দীর্ঘসূত্রিতার জন্য ত্রুটিপূর্ণ আইন, বিচার সংশ্লিষ্টদের অবহেলা এবং অনিয়মকে দায়ী করছেন অ্যাডভোকেট সালমা আলী। আইন হলেও আইনের কিন্তু বিচারিক সমস্ত কিছু পুরনো আইনের আওতায় চলে। যেই কোর্টের বিচারক খুব কঠোর এবং খুবই অ্যাক্টিভ, দ্রুত নিষ্পত্তি করতে পারে, সেই কেস কেউ কিন্তু পারবে না। অথবা আমি প্রথম দায়িত্ব বলবো বিচারকদের। 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20 ধারায় 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান রয়েছে। এছাড়া 31 ক ধারায় নির্ধারিত সময়ে মামলা নিষ্পত্তি না হলে তার কারণ জানিয়ে সরকারকে অবহিত করারও বিধান রয়েছে। কিন্তু 16 বছরেও আইনের এই বিধান পালিত হয়নি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 শিশু সন্তান সহ গতকাল আত্মসমর্পণ করেছেন রাজধানীর দক্ষিণখানে সূর্যভিলায় অবস্থান করা সন্দেহভাজন 2 নারী জঙ্গি। তাদের একজন অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী এবং অপরজন পলাতক জঙ্গি মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাড়িতে অবস্থান করা আরেক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। বাড়ির ভেতর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক কিশোরকে। রাশেদ বাপ্পিকে সঙ্গে নিয়ে শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনার সূর্যবিলায় কাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গি বিরোধী অভিযান রিফল 24 প্রায় 16 ঘন্টা পর শেষ হয়। অভিযানে আত্মঘাতী বোমা হামলায় এক নারী জঙ্গি নিহত হয়। এছাড়া আরও একজনের লাশ উদ্ধার করা হয়। আহত হয় এক শিশু। আত্মসমর্পণ করে 4 জঙ্গি। শনিবার বিকেল 3:15টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রী। আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিহতদের সঠিক পরিচয় জানা যাবে বলে জানান তারা। রিপল 24 এটা একটা সাকসেসফুল অপারেশন হয়েছে। এখানে 3 জন শিশু সহ মোট 7 জন ছিল, 4 জন জঙ্গি এবং তাদের শিশু সন্তান ছিল। কোন রক্তপাতহীন ভাবে এই জঙ্গিদেরকে ধরা কিংবা তাদেরকে সবসময় আহ্বান করছি যে তোমরা তোমাদের অবস্থান ছেড়ে সারেন্ডার করো। অনেকেই ডাকে সাড়া দিচ্ছেন এবং এদেরকেও আমরা আমাদের পুলিশ বাহিনীর তরফ থেকে নানান ভাবে বলা হচ্ছিল যে তোমরা সারেন্ডার করো। তাজা বম রয়েছে, গ্রেনেড রয়েছে এবং কিছু অস্ত্র রয়েছে। এর আগে সকালে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 শিশু সহ আত্মসমর্পণ করেন 2 নারী। পুলিশের দাবি এরা মিরপুরে অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদ ও পলাতক জঙ্গি মুসার স্ত্রী। জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে মুসা, তার স্ত্রী এবং তার মেয়ে। এই 4 জন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে। বাড়ির ভেতরে আরো 3 জন অবস্থান করছে বলে আত্মসমর্পণকারীদের কাছ থেকে জানতে পারে পুলিশ। আত্মসমর্পণের জন্য বারবার আহ্বান জানানো হলেও তারা রাজি হয়নি। পরে বেলা 12টার দিকে চূড়ান্ত অভিযানে নামে পুলিশ। এই সময় ভেতরে থাকা এক নারী আত্মসমর্পণের কথা বলে বাইরে এসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে সে নিহত হয়। গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা এক শিশু। অভিনয় করে এগিয়ে এসে পুলিশের কাছাকাছি এসে তার কাছে থাকা, বুরকার ভিতরে থাকা, কোমরে থাকা তার যে সুইসাইডাল ভেস্ট, সেটিকে এক হাত দিয়ে সেটিকে বিস্ফোরিত করে। বিস্ফোরিত করার কারণে বাচ্চাটি আহত হয়। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে জঙ্গি অবস্থানের খবরে সূর্যবিলা ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানে যোগ দেয় সোয়াট টিম সহ পুলিশের বিভিন্ন ইউনিট। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা ভবনের কাছে অবস্থান করছেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দ্বীপ। সেখানকার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। দ্বীপ, দর্শক, দক্ষিণখানে আইন শৃঙ্খলা বাহিনীর অপারেশন রিপল 24 কিন্তু 16 ঘন্টা পরে শেষ হয়েছে এবং তার পরের দিন আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পুরো বাড়িটি ঘিরে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ যে 11টার দিকে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট প্রথমে এখানে প্রবেশ করবে, এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন। কারণ এখানে আপনারা জানেন যে একটি লাশ কিন্তু
কিন্তু এখনো বাড়িটি ভিতরে রয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ রয়েছে। তো গতকাল আসলে 16 ঘন্টা অভিযানের পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা টায়ার্ড হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু অভিযান রাতের বেলা শেষ করে দিয়েছিল, আজকে সকালবেলা আবার শুরু করার কথা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রথমে আসলে মৃতদেহটি উদ্ধার করা হবে, তারপর যেসব এখানে বিস্ফোরক রয়েছে সেই বিস্ফোরকগুলি উদ্ধার করা হবে এবং কি পরিমাণ বিস্ফোরণ রয়েছে বা সেগুলো কতটা মানে কতটা আসলে ভয়ঙ্কর বা কতটা আসলে পাওয়ারফুল সেগুলো বিষয়েও নির্ধারণ করা হবে। তবে আমরা জানতে পেরেছি যে এখানে অনেক বড় ধরনের গ্রেনেড বা শক্তিশালী গ্রেনেড রয়েছে, যেগুলো আসলে গোয়েন্দা কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা হয়তো বা এগুলি আসলে এখান থেকে নিয়ে যাবেন আর আশেপাশে কোনো একটা খালি জায়গায় গিয়ে আসলে সেগুলি বিস্ফোরণ ঘটাবেন। তো এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই অপারেশনের মধ্যে কিন্তু আসলে 4 জন আত্মসমর্পণ করেছেন, যেখানে 2 জন মৃত্যুবরণ করেছেন, 1 জন আহত অবস্থা রয়েছেন। অর্থাৎ এই দক্ষিণখানে যে অপারেশনটি হয়েছে সেই অপারেশনে কিন্তু 7 জন জঙ্গি আসলে ভিতরে ছিল, যাদের মধ্যে বলা হচ্ছে যে বেশ কয়েকজন শিশু আসলে সেখানে আমরা দেখতে পেয়েছি, যার মধ্যে 2 জন মা 2 জন শিশু সহ আত্মসমর্পণ করেছে, 1 জন শিশু আহত অবস্থা রয়েছে। এছাড়া আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শুক্রবার দিন রাত 12টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সূর্যবিলা নামক যে দক্ষিণখানে যে বাসাটি রয়েছে সেই বাসাটিতে সর্বপ্রথম অভিযান চালায়। অভিযানের শুরুতে কিন্তু তারা যখন বাসার মধ্যে ঢুকতে যায় সেই মুহূর্তে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো আছে খুব শীঘ্রই সেগুলি চলে আসে। এরপরে প্রায় 16 ঘন্টা পরে আসলে অভিযানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া এখানে আসলে এই মুহূর্তে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর লোকজন আসলে এখানে রয়েছেন, যার মধ্যে বলা যেতে পারে র্যাব, ডিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা। তবে আপনাদেরকে আমি সর্বশেষ এই তথ্যটি জানিয়ে রাখতে চাই যে অল্প কিছুক্ষণের মধ্যে এখানে সিআইডির একটি ক্রাইম সিন ইউনিট এবং বোম ডিসপোজাল ইউনিট এসে পৌঁছাবে বলে আমাদের এখান থেকে জানানো হয়েছে। তো দর্শক, এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, দক্ষিণখানের সূর্যভিলায় গতকাল বেশ কয়েকজন জঙ্গি উদ্ধার করা হয়েছে এবং সেখানে আজ কি পরিস্থিতি বিরাজ করছে সেই খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সময় সংবাদে আরো থাকছে, বক্সিং ডে ওয়ানডে দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। ঘরের মাঠে ভালো খেলার ধারাবাহিকতা বিদেশি নেয়ার চ্যালেঞ্জ টাইগারদের। 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিনেই রংপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ করেছে শিক্ষা বিভাগ। ইতোমধ্যে জেলা থেকে উপজেলা হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে বিনামূল্যে বই। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর বিভাগের চাহিদা অনুযায়ী প্রাথমিকে এবার 1,41,46,000 এবং মাদ্রাসা সহ মাধ্যমিকে 2,76,84,000 বই ইতোমধ্যে পৌঁছাতে শুরু করেছে উপজেলাগুলোতে। আর সেখান থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিয়ে যাচ্ছেন বই। বছরের প্রথম দিনেই এই বই তুলে দেওয়া হবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে। মোটামুটি সব বই আমরা পেয়ে গেছি, অল্প কিছু বাকি আছে। প্রধানমন্ত্রী দেওয়ার পর আমরা সুন্দরভাবে কোমলমতি শিশুদের হাতে বই দিয়ে দেই। 30 তারিখের মধ্যে সকল বই আমরা বিদ্যালয় পর্যায়ে সরবরাহ করব এবং 1 তারিখে উৎসবমুখর পরিবেশে আমরা বাচ্চাদের হাতে উক্ত বইগুলো হস্তান্তর করব। শিক্ষকরা বলছে আগে বই কিনতে 2-3 মাস সময় পার হতো, আর এখন বছরের শুরুতেই একই সাথে বিনামূল্যে সব বই পাচ্ছে ছাত্রছাত্রীরা। এতে সঠিক সময়ে কর্মপরিকল্পনা ও সিলেবাস পূরণ করা সম্ভব হচ্ছে। তাড়াতাড়ি বই দেওয়ার ফলে আমরা দ্রুত কর্মপরিকল্পনা পাঠ পরিকল্পনা করতে পারছি, প্রতিটি শিশুকে আমরা বই দিতে পারছি একদিনেই, এটা আমাদের বেশি ভালো লাগছে। রংপুর বিভাগে মাধ্যমিকের বই 100% এলেও এ পর্যন্ত প্রাথমিকে এসেছে 75%। বিভাগীয় শিক্ষা কর্মকর্তারা জানান অবশিষ্ট বই নির্ধারিত সময়ের মধ্যেই পেয়ে যাবেন তারা। সরকার ইতিমধ্যে 1 জানুয়ারিকে পাঠ্যপুস্তক দিবস হিসাবে ঘোষণা করেছেন। সেদিন শুক্রবার হতে পারে বা অন্য ছুটির দিন হলেও পাঠ্যপুস্তক উৎসব যথারীতি সেটা অনুষ্ঠিত হবে। রংপুর বিভাগের 8 জেলার 58টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং মাধ্যমিক মিলে 23,341টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 47,19,426 জন শিক্ষার্থীর হাতে এবার বই তুলে দেয়া হবে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, আবারও জানাবো বড়দিন উদযাপনের খবর। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলে বড়দিনের খবর জানাতে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। লিপি, আয়োজন চলছে বড়দিনের, তার অংশ হিসেবে কিন্তু যে হোটেলগুলো আছে, বিশেষ করে অভিজাত যে হোটেলগুলো আছে, সেখানেও কিন্তু নানা ধরনের আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সোনারগাঁও হোটেল এবং এখানেও কিন্তু বড়দিনের যে আয়োজন, সেই আয়োজন চলছে এবং সবচেয়ে বেশি যে আকর্ষণীয় পর্বটা এখানে চলছে সেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটি পার্টি রাখা হয়েছে, যার নাম
নামকরণ করা হয়েছে কিডস পার্টি, সেই পার্টিতে কিন্তু সবচেয়ে বেশি যে বাচ্চারা এসেছে তারা এনজয় করছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সান্তা ক্লজ যিনি আছেন তিনি কিন্তু বাচ্চাদের সাথে হাত মিলাচ্ছেন। এবং এইখানে যে হোটেলের বিভিন্ন কর্নারে কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, তার মধ্যে ম্যাজিক শো আছে। আমরা দেখেছি যে বাংলার যে বিভিন্ন ঐতিহ্য সেগুলো কিন্তু রাখা হয়েছে, বিশেষ করে পুতুল নাচ, বানরের খেলা, এগুলো কিন্তু বিভিন্ন কর্নারে আয়োজন করা হয়েছে এবং বাচ্চারা কিন্তু বেশ উপভোগ করছে। এবং তাদের সাথে যে অভিভাবকরা এসেছেন তারাও কিন্তু বাচ্চাদের যে আনন্দ, সেই আনন্দটা দেখেও কিন্তু তারা বেশ মজা পাচ্ছে। এবং এখানে যে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষে এসেছেন তা কিন্তু নয়, বিভিন্ন ধর্মের মানুষে এসেছেন এবং তারা বলছেন যে আসলে বাচ্চাদের যে আনন্দ, সেই আনন্দ তো আসলে ধর্মের উপর কিংবা বর্ণের উপর নির্ভর করে না। তারা যে সারা বিশ্বে বিশাল করে যে আয়োজন বড়দিন, সেই বড়দিনের আয়োজনে অংশ নিতে তারা এখানে এসেছে। এবং যে কিডস পার্টি ছাড়াও কিন্তু যে বড়দের জন্য আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু যে অভিজাত হোটেলগুলো সেখানে রেখেছে এবং নানা ধরনের আয়োজন এবং বাচ্চাদের জন্য যে গিফটের ব্যবস্থা, আমরা জানি যে বড়দিন উপলক্ষে কিন্তু বিশেষ করে একটু সারপ্রাইজ গিফট যেগুলো থাকে সেই আয়োজনও কিন্তু এখানে রাখা হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাইডসের যে ব্যবস্থা সেটা রাখা হয়েছে এবং তারা কিন্তু সেখানে অভিভাবকদের সাথে এসে বেশ মজা করছে। এবং হোটেল কর্তৃপক্ষ বলেছেন যে এই আয়োজনটা কিন্তু তাদের যে সামগ্রিক বছর জুড়ে যে আয়োজন থাকে তার মধ্যে অন্যতম। এবং এখানে বড়দের যেমন অংশগ্রহণ থাকে, ছোটদেরও অংশগ্রহণ থাকে এবং তারা শুধুমাত্র যে পাশ্চাত্যের কালচার সেটা না, সাথে সাথে কিন্তু দেশের যে কালচারগুলো আছে সেগুলোর আয়োজনও করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকার যে ঐতিহ্যবাহী ঘোড়া, সেই ঘোড়ার রাখা হয়েছে এবং এই ধরনের আয়োজন কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং তারা বলছেন যে একদম রাত পর্যন্ত চলবে। তো ইকবাল, এই ছিল আমার কাছে হোটেল থেকে বড়দিনের সর্বশেষ উদযাপনের খবর। দর্শক, রাজধানীর সোনারগাঁ হোটেল থেকে বড়দিন উদযাপনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। নিজস্ব মাধ্যমে সারা দেশের 64টি পাট ক্রয় সেন্টারে পাট কিনবে প্রতিষ্ঠানটি। চলতি মাসেই প্রাথমিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। বিজেএমসি বলছে এই কার্যক্রম পরিচালনায় লাভবান হবেন পাট চাষিরা। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি কমবে দুর্নীতি। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সুষ্ঠুভাবে পরিচালনা করা না হলে ভেস্তে যাবে এমন উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে উৎপাদিত পাটের প্রায় 60% কিনে থাকে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। উৎপাদিত এলাকায় 1.5 শতাধিক পাট ক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পাট কিনত প্রতিষ্ঠানটি। এতে কেন্দ্রগুলোর জন্যই প্রতি বছর ব্যয় হতো 40 কোটি টাকা। তবে এবার ব্যয় ও দুর্নীতি কমিয়ে আনতে পাট ক্রয় কেন্দ্রের সংখ্যা কমানোর পাশাপাশি নেওয়া হয়েছে SMS পদ্ধতির মাধ্যমে কৃষকের কাছ থেকে পাট কেনার উদ্যোগ। বিজেএমসি বলছে এতে লাভবান হবে কৃষক। মোবাইল ফোনের মাধ্যমে পাট সম্পর্কে তারা তথ্য জানতে পারবে। যেমন কৃষক, সে তার পাট কিরকম পাট তার কাছে আছে, কি পরিমাণ পাট বিক্রি করতে চায়, আজকে পাটের মূল্য কত আছে, বিজেএমসি কত নির্ধারণ করছে, এই তথ্যগুলো সে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবে। এখানে মিডলম্যান যে লাভটা করে, আমরা অনেক সময় বলি যে মিডলম্যান এক্সপ্লয়েট করে, সেই এক্সপ্লয়টেশনের একটা কমে আসবে। একই সঙ্গে মিলগুলোতে নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে পাট কেনা সহ বিভিন্ন কার্যক্রমের পর্যবেক্ষণ সহজ হবে বলে জানান এই কর্মকর্তা। সকল পার্চেস সেন্টারগুলোতে করে ট্যাব দিয়েছি, তারা যে পরিমাণ পাট ডেইলি যে ক্রয়টা করবে সেটা ওখানে এন্ট্রি দিবে, আমরা এখান থেকে মনিটর করতে পারবো যে তারা কি পরিমাণ পাট কিনছে। স্থানীয় পর্যায় থেকে কৃষককে প্রথমে নিজ ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর SMS করবে বিজেএমসির 16345 নাম্বারে। যদি বিক্রি ও দাম জানতে চাই সেক্ষেত্রে সেল এবং দর জানতে রেট লিখে পাঠাতে হবে একই নাম্বারে। দর জানানোর পরের SMS এ নিকটস্থ এজেন্ট ইনচার্জের নাম এবং মোবাইল নাম্বার দেয়া হবে এবং চেক বা বিকাশের মাধ্যমে পাট বিক্রির টাকা পরিশোধ করা হবে বিক্রেতাকে। সরকারের পক্ষ থেকে কৃষকের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হলেও তা লুফে নেওয়ার জন্য সবসময় ওত পেতে থাকে একটি অসাধু চক্র। তাই সুষ্ঠুভাবে এসব কার্যক্রম পরিচালনার পরামর্শ অর্থনীতিবিদদের। যে সাপোর্টটা সরকারের থেকে দেওয়ার চেষ্টা করে কৃষককে, একটা চক্র যোগসাজশ করে কিন্তু সেই সুবিধাটা নিয়ে নেয়। আপনি দেখবেন যে বিজেএমসির মধ্যেই কিন্তু আপনার এই চক্রের যোগসাজশ আছে। এখন কতটা কার্যকর ভাবে এটা করতে পারবে তার উপর নির্ভর করবে এর আপনার
বেনিফিট। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কয়েক দফায় টানা সরকারি বন্ধ এবং পরিবহন ধর্মঘটের পরও সর্বাধিক জাহাজ আসার পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিং এর ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দর। এই অবস্থায় প্রবৃদ্ধির হার ধরে রাখার জন্য বন্দরের সক্ষমতা বাড়াতে জেটি ও ইয়ার্ড বাড়ানোর তাগিদ দিচ্ছেন বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 90% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। এমনকি জাতীয় রাজস্বের অন্যতম বড় খাত হল চট্টগ্রাম বন্দর। প্রতি বছর এই বন্দরের প্রবৃদ্ধির হার বাড়ছে। গত বছর এই বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছিল 1193টি, তার আগের বছর জাহাজ এসেছিল 1047টি। কিন্তু চলতি বছর সরকারি বন্দর যেমন তুলনামূলক বেশি ছিল, তেমনি ছিল পরিবহন চালক মালিকদের অস্থিরতা, যে কারণে প্রবৃদ্ধির হার ধরে রাখা নিয়ে সংশয় দেখা দেয়। বলা হয়ে থাকে যে কোনো দেশের বন্দরের সাথে পাল্লা দিয়ে চলে সে দেশের অর্থনীতি। তার উৎকৃষ্ট উদাহরণ হলো দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর এই চট্টগ্রাম বন্দর। জাহাজ আসার পাশাপাশি কন্টেনার হ্যান্ডেলিং রেকর্ড করেছে এই বন্দর, সে সাথে বেড়েছে প্রবৃদ্ধির হারও। চট্টগ্রাম বন্দর তো 15 থেকে 17% কন্টেনার হ্যান্ডেলিং এ তার গ্রোথ রেট এবং কার্গোতে প্রায় 20% গ্রোথ রেট। এটি কিন্তু বাংলাদেশের অর্থনীতি যে সামনের দিকে যাচ্ছে এটার একটি পরিমাপক। বন্দরের প্রবৃদ্ধির জন্যই কিন্তু কেসিটি আমরা জিসিবি কে দিয়ে যে $1 বিলিয়ন এডিবির যে প্রজেক্ট লোন আমরা অ্যাক্সেস করছি সেটি, আর হচ্ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আমরা বানানোর জন্য নিজস্ব অর্থায়নে করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। শিপিং এজেন্টরা বলছেন জেটির পরিমাণ বেশি হলে জাহাজের গড় অবস্থান সময় যেমন কমতো, জাহাজ আসার সংখ্যাও তেমন বাড়তো। বন্দরের এই সক্ষমতা ধরে রাখার জন্য দ্রুত গতিতে এনসিটিতে গ্যান্ট্রি বসালে জাহাজ দ্রুত গতিতে ঢুকবে এবং বেরোবে এবং জাহাজের সংখ্যাও বাড়বে। পাশাপাশি ব্রেক বাল্কের জন্য লালদিয়া টার্মিনালে যে বার্থ করার কথা সেটাও দ্রুত গতিতে শেষ করতে হবে। নভেম্বর মাসে জাহাজ আসার পরিমাণ বাড়াই বেড়েছে কন্টেইনার উঠানামার পরিমাণও। কিন্তু বন্দরে কন্টেইনার রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীদের বেকায়দা পড়তে হয়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। 50 বিলিয়নের যে এক্সপোর্টের আশা করতে সেটা যদি করতে হয় বে টার্মিনাল কোনো বিকল্প নেই, কারণ বে টার্মিনাল করলে পরে ওখানে 50,000 টনের জাহাজ এট টাইম দাঁড়াতে পারবে। ওখান থেকে রেল লাইনের সুবিধা আছে, ওখান থেকে ট্রেন লাইনের সুবিধা আছে, ওখান থেকে রোডসের সুবিধা আছে, ওখান থেকে সি এবিলিটি আছে। যত দ্রুত সম্ভব 2021-এর আগেই এটা করতে হবে। চট্টগ্রামে প্রতিদিন পণ্যবাহী 108 থেকে 120টি জাহাজ বন্দরের 16টি জেটির পাশাপাশি বহির্নোঙরে অবস্থান করছে, আর গড়ে কন্টেনার থাকছে 33,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অসুখ বিসুখ হলে চিকিৎসা মেলে না, গর্ভবতী নারীদের সমস্যা দেখা দিলে দুর্ভোগ ওঠে চরমে। হাতের কাছে সরকারি বেসরকারি কোনো চিকিৎসা কেন্দ্র নেই, পল্লী চিকিৎসক কিংবা কবিরাজি তাদের একমাত্র ভরসা। এভাবে চলছে কুড়িগ্রামের চরগুলোর মানুষের স্বাস্থ্যসেবা। চরবাসীর জীবনযাত্রা নিয়ে মুমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টে আজ দেখুন তৃতীয় পর্ব। কুড়িগ্রামের দ্বীপচরগুলোতে স্বাস্থ্যসেবা এখনো মান্ধাত্তা আমলে রয়ে গেছে। দ্বীপচরের ইউনিয়ন বেগমগঞ্জ, চর শোলমারি এবং অষ্টমীর চর, এই 3 ইউনিয়নে নেই স্বাস্থ্যকেন্দ্র, নেই অধিকাংশ দ্বীপচরে কমিউনিটি ক্লিনিকও। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় নৌকায় একমাত্র ভরসা। কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য নৌকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা কিংবা জেলা সদরে যেতে হয় চরবাসীদের। কিন্তু অধিকাংশ পরিবারের নৌকা নেই, এতে টাকার অভাবে বিনা চিকিৎসায় ঢুকতে হয় চরেই। আমার বাচ্চা অসুখ হলে আমরা কভারেজ দিয়ে চিকিৎসা করি। যাওয়ারও পাইনি, পয়সা খরচ করবে আরও পাইনি। আমার ও বিয়ে দিয়ে হয়, আমরা বাড়ির থাকি মরি যাই। রাস্তা যে বিচ্ছিন্ন, একটা গর্ভবতী মহিলার বেতাবেদনা হলে আমাদের কুড়িগ্রাম নিয়ে যেতে যেতে আমাদের রাস্তায় কোনো দুর্ভাগ্য হতে পারে। দরিদ্র পরিবারের গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় বলে জানালেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী। ঝুঁকিপূর্ণ যে সব মহিলা, ওদের সেবায়ের জন্য আমরা চিলমারি হাসপাতালে পাঠাই দেই, কিন্তু ওদের কোনো লৌকের কোনো ব্যবস্থা নাই। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র না থাকার পাশাপাশি অপ্রতুল কমিউনিটি ক্লিনিকের কারণে চরবাসী সরকারি স্বাস্থ্যসেবা থেকে অনেকটা বঞ্চিত বলে জানালেন জনপ্রতিনিধি। কমিউনিটি ক্লিনিক আমাদের জনসংখ্যা তুলনায় খুবই অপ্রতুল। উপজেলা তো প্রায় 20 কিলোমিটার, কুড়িগ্রাম সদর 14 কিলোমিটার। এখান থেকে আমাদের যাওয়া আসা রোগীদের খুবই সমস্যা। জেলা স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা জানান, দুর্গম দ্বীপচরগুলোতে আরো 20টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করি এই প্রস্তাবনা যদি পাশ হয়ে আসে এবং এখানে যদি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয় তাহলে চরাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থার আরো বেশি উন্নয়ন ঘটবে।
জেলা স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্যানুযায়ী জেলায় মোট 266টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে 2.5 শতাধিক দ্বীপচরের জন্য মাত্র 25টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 মাসের মধ্যে আওয়ামী লীগের দলীয় কোন্দল মীমাংসা এবং 6 মাসের মধ্যে সমস্ত কাউন্সিল সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগকে আর কোনো নেতিবাচক সংবাদের শিরোনাম হতে দেওয়া হবে না বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিবাদমান গ্রুপগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। নির্বাচনে 2 বছর বাকি, আমরা আমাদের নিজেদের ভেতরের সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলতে চাই। আগামী 3 মাসের মধ্যে আমরা সারা বাংলাদেশে আমাদের পার্টির অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যেখানে যেখানে সমস্যা আছে ওগুলো আমরা সমাধান করব। 6 মাসের মধ্যে আমাদের যেসব কনফারেন্সগুলো হয়নি, যেখানে যেখানে হয়নি সেগুলো আমরা সম্মেলনে কাজ করব। আমরা ছাত্রলীগকে খারাপ খবরের শিরোনাম দেখতে চাই না। এবার দেশের বাইরের বড়দিন উদযাপনের খবর। নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। শনিবার মধ্যরাতে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস ধর্মীয় রীতি অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। এছাড়া একই দিন সন্ধ্যায় চীনের সাংহাই প্রদেশের বিভিন্ন গির্জায় খ্রিস্ট ধর্মের অনুসারীরা যথাযথ ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন শুরু করেন। শনিবার মধ্যরাতে ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন পোপ ফ্রান্সিস। এতে খ্রিস্ট ধর্মের বিপুল সংখ্যক অনুসারী অংশ নেন। পরে খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী শুরু হয় প্রার্থনা। বাইবেলের তথ্য অনুযায়ী জেরুজালেম থেকে 10 কিলোমিটার দক্ষিণের বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। তাই বড়দিন উদযাপনে এই শহরে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এতে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্রিস্ট ধর্মের অনুসারীরা। ক্রিসমাস সহ রঙিন আলোয় সাজানো হয়েছে পুরো শহর। এটা অন্য যে কোনো জায়গার চেয়ে বিশেষ একটি স্থান। এখান থেকে খ্রিস্টান ধর্মে শুরু হয়েছে, সুতরাং এখানে আমি এবং আমার পরিবার আসতে পেরে সৌভাগ্যবান মনে করছি। এই প্রথম আমি এখানে এসেছি। সত্যি এটা আমাদের জন্য বিশেষ একটা জায়গা। বড়দিনের প্রথম দিনই এখানে এসেছি। আমরা একসঙ্গে সবাই বড়দিন উদযাপন করছি। বড়দিন উপলক্ষে আয়োজনের কমতি নেই রাশিয়াতেও। দিনটি উপলক্ষে বিভিন্ন বয়সী মানুষকে সান্তাক্লসের পোশাক পরে পানির নিচে ভেসে বেড়াতে দেখা যায়। নানা আনুষ্ঠানিকতায় বড়দিন উদযাপন করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকেও। এদিন বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন গির্জা পরিদর্শনে আসেন ইরাকি সেনা কর্মকর্তারা। আজ আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। এই দিনটি আমার জীবনের সবচেয়ে ভালো দিন। আমি খুবই খুশি এই এলাকায় বড়দিন উদযাপন করতে পেরে। আইএস আমাদের বাড়িঘর ছেড়ে দূরে রাখতে পারেনি। ভারতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বড়দিন। শনিবার মধ্যরাতে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, কর্ণাটকের বিভিন্ন গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়েক উড়িষ্যার পুরী বিচে 1000 সান্তাক্লসের ভাস্কর্য তৈরি করে বিশ্ব রেকর্ড করেছেন। তার নিজ হাতে তৈরি করা ভাস্কর্য দেখতে সমুদ্র তীরে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন। আমরা সান্তাক্লজের 1010টি বালি ভাস্কর্য তৈরি করেছি। আশা করি এবারও বিশ্ব রেকর্ড গড়ব আমরা, কারণ 2012 সালের বিশ্ব রেকর্ডের চেয়েও বেশি সংখ্যক ভাস্কর্য তৈরি করেছি এবার। বড়দিন উপলক্ষে উৎসবের রঙে ছেয়ে গেছে মেক্সিকোর বিভিন্ন রাস্তাঘাট ও বিপণী বিতান। দেশটির অক্সাকা শহরের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ক্রিসমাস সহ বিভিন্ন পণ্য কিনতে দেখা যায়। একই দিন সন্ধ্যায় চীনের সাংহাই প্রদেশে বড়দিন উদযাপন শুরু হয়। প্রদেশটির বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় প্রার্থনার। এতে দেশটির খ্রিস্ট ধর্মের অনুসারীরা অংশ নেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। বক্সিং ডে ওয়ানডে দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড 3 ম্যাচের ওডিআই সিরিজ। ঘরের মাঠে ভালো খেলার ধারাবাহিকতা এবার বিদেশের মাটিতে নেয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের। ক্রাইস্ট চার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি নিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুশীলন ক্যাম্প ছাড়াও 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে মাশরাফি সাকিবরা। সিরিজের প্রস্তুতি হিসেবে খেলা 3টি অনুশীলন ম্যাচের মাত্র 1টিতে জয় পেলেও তা নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট, বরং দলের সার্বিক প্রস্তুতিতে বেশ সন্তুষ্ট কোচিং স্টাফরা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 7 ওভার বল করলেও প্রথম ওয়ানডেতে কাটার মাস্টার মুস্তাফিজের খেলা নিশ্চিত নয়, যদিও ক্রাইস্ট চার্চে লেগ স্পিনার তানভীর হায়দারের অভিষেক হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে 7টি ওয়ানডে খেললেও জয় পায়নি বাংলাদেশ। এবার সেই গেরো খুলতে চায় মাশরাফি বাহিনী। যদি রেকর্ডের দিকে যাই তাহলে ম্যাটার করে না যে আমরা আগে ব্যাটিং করছি বা বলি, বাট ওয়েদার অবভিয়াসলি কালকে কেমন থাকবে শুনছি একটু ক্লাউডি থাকবে, তো সেটা যদি থাকে তো হয়তো বা মর্নিং সেশন একটু বল সুইং করার চান্স থাকে, কারণ ওয়েদার নিউজিল্যান্ড যেটা বললাম যে ওয়েদারটাই মেইন ইম্পর্টেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আইনে 6 মাসের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও 16 বছরেও শেষ হয়নি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের অসংখ্য মামলা। সংশ্লিষ্টদের অবহেলা আর অনিয়মই কারণ বলছেন বিশিষ্টজনরা। নতুন বছরের প্রথম দিনেই রংপুরের পাঠ্যপুস্তক উৎসবের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ। জেলা উপজেলা হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যের বই। কয়েক দফায় টানা সরকারি বন্ধ এবং পরিবহন ধর্মঘটের পরও কন্টেইনার হ্যান্ডেলিংয়ে চট্টগ্রাম বন্দরের রেকর্ড। সক্ষমতা বাড়াতে জেটি ও ইয়ার্ড বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। মাঠ পর্যায় থেকে মোবাইলের মাধ্যমে পাট কেনার উদ্যোগ বিজিএমসির, দাবি লাভবান হবেন চাষিরা। সুষ্ঠুভাবে পরিচালনা না হলে ভেস্তে দেওয়ার আশঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। এবং শুভ বড়দিন আজ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে নানা কর্মসূচি। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।